গ্রামের সমস্ত মহিলারা খুবই অসহায় হয়ে সেই ঘরে যেতে বাধ্য হয়েছিল, আর তাদের মতো আমিও অসহায় ছিলাম। তাই আমাকেও সেই ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হলো। যদিও আমি জানতাম এই ঘরে যে মহিলাই যায় ফিরে আসার সময় তার অবস্থা আগের মতো থাকে না। তাদের সাথে এমন কিছু হয় যার কারণে তারা চিৎকার করতে থাকে। তারপরে তাদের অবস্থা এমন হয় যে তারা হাঁটাচলাও করতে পারে না। তাদেরকে ধরে বাড়ি অবধি পৌঁছে দিতে হয়। এইরকম জায়গায় কেউ যেতে চাইবে না, এটা তো নিশ্চিত। তাই তারাই যায় যারা খুব বেশি অসহায় হয়। আমিও খুব অসহায় ছিলাম, তারপরেও আমার খুব বেশি ভয় করছিল। তার উপরে আমার স্বামী জানতো না যে আমি এখানে যাচ্ছি। যদি কোনো মহিলা এই ঘরে যেত আর তার স্বামী এই কথাটা জানতে পারত, তাহলে সে তাকে ছেড়ে দিত। আমার স্বামী তো এমনিতেই খুব রাগী ছিল, তাই সে যদি এই কথাটা জানতে পারত তাহলে আমাকে সঙ্গে সঙ্গে ডিভোর্স দিয়ে দিত। ও তো যে কোনো কথাতে এমনিতেই রেগে যেত। তাই আমি ওর সাথে কথা বলার আগে 10 বার ভাবতাম। এখন হয়তো আপনারাও বুঝে গেছেন যে আমাদের সম্পর্ক কতটা অদ্ভুত ছিল। কিন্তু এই দুনিয়াতে স্বামী স্ত্রীর সম্পর্ক অদ্ভুত অদ্ভুত রকমের হয়। যেমনটা প্রথমেই বলেছি যে যদি কেউ খুব অসহায় হয় তাহলেই সে এই কাজ করত। কিন্তু আমি কেন অসহায় ছিলাম আর কিভাবে এই অবস্থায় পৌঁছে গেছিলাম, সেই গল্পটাই আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আমি সেই ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম তখন সামনের দৃশ্য দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। কেননা এই ঘরে তো আমার স্বামী নিজের কালো সাপ বের করে সমস্ত মহিলার সাথে। আমার নাম মিতা। আমরা যে গ্রামে থাকতাম সেই গ্রামে খুবই কম লোক থাকতো। এখানে খুব বেশি মানুষ থাকতো না, কিন্তু যতগুলো ফ্যামিলি ছিল তাদের বাড়িতে কোনো না কোনো সমস্যা লেগেই থাকতো। সবাই বলতো যে এই গ্রামে কারো অভিশাপ আছে, সেই কারণেই লোকজন এখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু আমরা গরিব ছিলাম, সেই কারণে কোথাও যেতে পারতাম না। আমি খুবই সুন্দরী ছিলাম, তাই বাবা বলতো যে আমি নিজের বিয়ে এমন বাড়িতে দেব যাদের অবস্থা আমাদের থেকেও ভালো হবে, যাতে তুই অন্তত ভালোভাবে থাকতে পারিস। কিন্তু যে লোকটা আমার জন্য সম্বন্ধ নিয়ে এলো সে আমাদের থেকেও বেশি গরিব ছিল। আমার বাবা তবুও তো আমাদের গ্রামের পোস্ট অফিসে চাকরি করত, কিন্তু এই ছেলে তো লোকের জমিতে কাজ করত। ছেলেটি আমার বাবাকে বলল যে আমি সৎ মানুষ এবং আপনার মেয়েকে ভালোবাসি, এর খুব খেয়াল রাখবো। আমার বাবা আমার কাছে এই ছেলেকে ভালোবাসি কিনা জিজ্ঞেস করলে আমি বললাম এরকম কোনো ব্যাপার নেই। তখন বাবা বলল, তাহলে এই ছেলেটা তোর জন্য পাগল হয়ে গেল কিভাবে? তুই নিশ্চয়ই এর সাথে কোনো কথা বলেছিস আর ওকে কোনো ইঙ্গিত দিয়েছিস। আমি বললাম, তুমি আমার কথা বিশ্বাস করো, এরকম কিছুই না। কিন্তু সেই ছেলেটা খুব চালাক ছিল, সে আমাকে বাবার চোখে ছোট করে দিল। যদি কেউ কোনো মেয়ের পেছনে ওর বাড়িতে এসে বলে যে আমি আপনার মেয়েকে ভালোবাসি, তাহলে মেয়ের উপরেও আঙুল ওঠে যে তোর পিছনে একটা ছেলে পাগল হয়ে গেছে, তাহলে কি সে হাওয়াতে পাগল হয়ে গেছে? তার মানে তুই নিশ্চয়ই কিছু বলেছিস। এখন আমি যাই বলতাম না কেন তারা এটাই বলতো যে আমি মিথ্যা বলছি। এই কারণে আমি খুব বাজেভাবে ফেঁসে গেছি। সেই ছেলেটা আমার বাবাকে আরও বলল যে আপনার মেয়েও আমাকে ভালোবাসে, কিন্তু ভয়ের কারণে আপনার সামনে বলতে পারছে না। আমার উপরে আমার বাবার অনেক আশা ছিল, আমাকে নিয়ে তার খুব অহংকার ছিল। কিন্তু আজকে এসব শুনে সে বলল, তুই যা সব করেছিস তাতে আজকে থেকে তুই আমার জন্য মরে গেছিস। এখন তোর বিয়ে যেখানেই হোক আমার কোনো পার্থক্য পড়বে না। তারপরের দিনে আমার সম্বন্ধ সেই ছেলেটির সাথে করে দেওয়া হলো। বিয়ের পরে বাসর রাতে আমি ওকে জিজ্ঞেস করলাম যে ও এইসব কেন করেছে, কেন আমার বাবার চোখে আমাকে ছোট করে দিয়েছে। তখন সে বলল, যদি আমি এইসব কিছু না করতাম তাহলে তুমি কখনোই আমার বউ হতে না। আমি তোমাকে খুব ভালোবাসি, তাই তোমাকে পাওয়ার যে উপায় আমার মাথায় আসে আমি তাই করি। আমি বললাম, তোমার এই পদ্ধতি জঘন্য ছিল, আর আমি কখনোই তোমাকে ভালোবাসবো না, কখনোই তোমাকে আমার কাছে আসতে দেব না, তোমাকে নিজের স্বামীরূপে স্বীকার করব না। যদি তুমি আমাকে ছাড়তে চাও তাহলে ছেড়ে দাও, তুমি আমার সমস্ত মান সম্মান নষ্ট করে দিয়েছো। আমি তো মনে মনে পাকা সিদ্ধান্ত করে নিলাম, কিন্তু পরের দিন সে নিজের ক্ষতি করার চেষ্টা করলো। তখন ওর মা বলল যে আমার ছেলে তোমার জন্য মরতে যাচ্ছে, তুমি ওর সাথে কেন এরকম করছো? এই মেয়ে এত অহংকার করো না। সেই মেয়ে খুব ভাগ্যবতী হয় যার স্বামী তাকে এরকম ভালোবাসে। আমিও চাইতাম না যে ও নিজের জীবন নিয়ে নিক, তাই আমি গিয়ে ওকে থামালাম। দিন এভাবেই কাটতে লাগলো, আর তারপরে আমরা দুজন একে অপরকে স্বীকার করে নিলাম। ও বলল, তোমার বাবারও তোমার উপরে ভরসা করা উচিত ছিল। আমি যদি তোমাকে পাওয়ার জন্য কিছু করেও ছিলাম, কিন্তু তোমার বাবার এত তাড়াতাড়ি আমার কথা মেনে নেওয়া ঠিক হয়নি। তার তো তোমার উপরে কোনো ভরসাই ছিল না। ও এসব কথা বলে আমার হৃদয় বাবার জন্য বিষ ভরে দিয়েছিল। তার উপরে আমার বাবা আমার সঙ্গে কথা বলতো না। দিন এভাবেই কাটছিল। আমার স্বামী আমার উপরে অনেক বিধিনিষেধ লাগিয়ে রেখেছিল, কিন্তু ও এই সমস্ত বিধিনিষেধকে বলতো যে এই সব ভালোবাসার জন্য। ও বলতো যে একলা বাইরে যাবে না, আমি চাই না যে আমি ছাড়া অন্য কেউ তোমাকে দেখুক, কারো সঙ্গে কথা বলবে না,
নিজের হৃদয়ের কথা শুধু আমার সঙ্গে বলবে, আর আমি যখন বাড়িতে আসব তখন সমস্ত কাজকর্ম ছেড়ে আমার কাছে এসে বসবে। এই সমস্ত জিনিস দেখে আমার শাশুড়ি খুব রাগ করত, কিন্তু ও তার একটা কথাও শুনতো না। তারপরে একদিন আমি ভাবলাম, কিভাবে কেউ হঠাৎ করে এসে আমাকে পাগলের মতো ভালোবাসতে পারে। আমার স্বামী বলতো, কোনো মহিলার কাছে স্বামীর এই রকম ভালোবাসা একটা স্বপ্নের মতো, কিন্তু আমার কাছে এটা ডাক্তারের দেওয়া ওষুধের মতো করা ছিল। ওর হৃদয়ে সত্যিই আমার জন্য এরকম ভালোবাসা ছিল, নাকি এই সমস্ত কিছু নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য দেখাতো, এটা নিয়ে আমার মনে সন্দেহ ছিল। তাই সত্যিটা জানার জন্য আমি একদিন রান্না করতে পারবো না বলে দিলাম। আমার শাশুড়ি বললেন, তুই কে না বলার, আসতে দে তোর স্বামীকে, আজকে তোর ক্লাস নেব। আমিও এটাই দেখতে চাইতাম যে ও আমার না নিজের মায়ের সাথ দেয়। সকালে আমি তাকে বলেছিলাম যে আমার শরীর খারাপ। তখন ও বলেছিল, যদি কাজ করতে পারো তাহলে করে নিও, না হলে আরাম করো। যখন সকালে উঠেছিল তখন ওর ব্যবহার আমাদের দুজনের প্রতি একই রকম ছিল। এই কারণে আমি দেখতে চাইতাম যে ও কি করে। ও যখন বাড়িতে ফিরে এলো তখন আমার শাশুড়ি আমার বিরুদ্ধে ওকে বলতে শুরু করে দিল। শাশুড়ি বলছিল, মহারানী তো বিছানায় শুয়ে আছেন আর বলছেন তার শরীর ভালো নেই, সে কোনো কাজই করেনি, আমাকেই সমস্ত কাজ করতে হয়েছে। তুই এ কী ধরনের মেয়ে নিয়ে এসেছিস, যখন তখন বাহানা করবে, যখন ওর মন চায় তখন কাজ করবে, যখন মন চাইবে না তখন করবে না, এসব কি? আমার স্বামী নিজের মায়ের কথা শুনে তারপরে বলল, ওর শরীর সকালবেলা থেকেই খারাপ, আর ও সেটা আমাকে বলেও ছিল। এখন যদি একটা লোকের শরীর খারাপ থাকে তাহলে সে কাজ করবে কিভাবে? আর তুমি এই ধরনের কথা কেন বলছো? তাহলে কি তোমার হৃদয়ে আমার বউয়ের জন্য একটুও দয়ামায়া নেই? তুমি কি তাকে ঘৃণা করো, যাকে আমি ভালোবাসি? যখন ও এই কথা বলল তখন আমি খুব খুশি হয়ে গেলাম। এরপর আমার শাশুড়ি বলল, না বাবা, আমি তো বলছিলাম যে ও এই বাড়ির বউ। আর তখনই আমার স্বামী এমন একটা কথা বলল যে আমি হতভম্ব হয়ে গেলাম। সে বলল, ও এই বাড়ির বউ নয়, এই বাড়ির মেয়ে। যদি তোমার মেয়ে এরকম করতো তাহলে কি তুমি তার বিরুদ্ধে এরকমভাবে অভিযোগ করতে পারতে? আমার শাশুড়ি এমনভাবে হতভম্ব হলো যেন তার সমস্ত আশা ভরসা ভেঙে গেছে। এরপরে তিনি তাড়াতাড়ি করে বললেন, ঠিক আছে, তাহলে একে ডাক্তারের কাছে নিয়ে যা, যাতে তাড়াতাড়ি করে ঠিক হয়ে যায়। এসব কথা শুনে আমার চোখে আনন্দের জল চলে এলো, কেননা এই লোকটা আমাকে সত্যিই ভালোবাসে। ভালোবাসা তো পেয়ে গেছি, কিন্তু এই বাড়িতে খুবই অভাব অনটন ছিল। এখানে খাওয়া দাওয়ার অভাব লেগেই থাকতো, কেননা আমার বর একাই ইনকাম করত। কিন্তু এই বাড়িতে আমার শাশুড়ি আর আমার স্বামীর দুই বোন ছিল, যাদের একজনের বিয়ে হয়নি কিন্তু আরেকজনের বিয়ে হয়ে গেছে। যার বিয়ে হয়েছে সে প্রায় দিনই নিজের বাচ্চাদেরকে নিয়ে চলে আসতো। আমার সন্তান হচ্ছিল না বলে আমার শাশুড়ি আমাকে একবার কথা শুনিয়ে দিল। তারপরে আমার স্বামী তাকে এমন কথা শোনালো যে সে দ্বিতীয়বার আমাকে আর কখনো কথা শোনায়নি। কিন্তু সে সুযোগ পেলেই আমার স্বামীর কান ভরতে থাকতো। আমার স্বামী এসব শুনে চুপ হয়ে থাকতো, কিন্তু যদি শাশুড়ি বেশি কিছু বলতো তাহলে তার উত্তরে আমার স্বামী বলতো যে ভালোবাসি আমি মিতাকে। এখানে থাকতে থাকতে একজনের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছিল। সে আমাকে বলেছিল যে আজকাল গ্রামে একজন সাপুড়ে এসেছে, যে আগে গ্রামে গ্রামে খেলা দেখিয়ে বেড়াতো। তারপরে সে এমন একটা সাপ পেয়েছে যেটা খুব অদ্ভুত। সেই সাপটা পেয়ে তার দিন বদলে যায়। সেই সাপটা যাকে দংশন করে তার মনোবাসনা পূর্ণ হয়ে যায়। যদি কোনো বন্দা মহিলা তার কাছে যায় আর সেই সাপকে দিয়ে নিজেকে কামড় খাওয়ায় তাহলে সে প্রেগনেন্ট হয়ে যায়। এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। যদিও আমি গ্রামেই বড় হয়েছি, তাই আমার মধ্যেও এই সব অন্ধবিশ্বাস ছিল। কিন্তু এখন যখন আপনাদের এই গল্প শোনাচ্ছি তখন বুঝতে পারি যে এরকম কখনোই হয় না। কিন্তু সেই সময় আমিও এই জিনিস বিশ্বাস করতাম। আমি আমার বান্ধবীকে বললাম যে হ্যাঁ, এই সাপুরিয়ারা অনেক কিছু জানে, হয়তো এই জন্যই মানুষ সাপকে পূজা করে, কেননা কোথাও না কোথাও থেকে তো সাপকে পুজো করার ব্যাপারটা শুরু হয়েছে। আমার বান্ধবী বলল, হ্যাঁ, কিন্তু কাজটা খুবই অদ্ভুত। লোকে বলে এই সব কিছু ঠিক না, এই জন্যই তো সাপুরিয়া মাঝে মাঝে আসে, আর সে তার থাকার জন্য একটা ঘর বানিয়ে রেখেছে যেখানে সে এই কাজ করে। মহিলারা মুখ লুকিয়ে সেখানে যায় আর সাপের কামড় খেয়ে চলে আসে। আমি বললাম, এতে কষ্ট হয় না? তখন ও বলল, কষ্ট তো হয়, কিন্তু কিছু পাওয়ার জন্য সহ্য করতে হয়। এমনিতেও যখন কারো সন্তান হয় তখন তাদেরও কষ্ট সহ্য করতে হয়, কিন্তু যখন মা হয়ে যায় তখন তার জীবন খুশিতে ভরে ওঠে। আমি বললাম, হ্যাঁ, যখন তোমাকে বন্দা হওয়ার কথা শোনানো হয় তখন তুমি চুপচাপ এটাই ভাবতে থাকো যে তোমার স্বামী তোমাকে ছেড়ে দেবে না তো? ও বলল, হ্যাঁ, এরকমই হয়। এরপরে ও আরও বলল, আমার দিদিরও বাচ্চা হচ্ছে না, তাই দিদি সেখানে যেতে চাইছে। কিন্তু এই সাপুড়েকে মাঝে মাঝে দেখা যায়, হঠাৎ করেই আসে আর হঠাৎ করেই চলে যায়। এই সমস্ত গল্প আমি বিশ্বাস করে নিলাম। এরপরে যখন বাড়িতে এলাম তখন সামনের দৃশ্য দেখে হতবাক হয়ে গেলাম। আমি দেখলাম যে
আমার স্বামী আলমারিতে কিছু লুকাচ্ছিল। সে সময় ও হঠাৎ করে আমাকে দেখে কিছুটা ঘাবড়ে গেল আর তাড়াতাড়ি করে সেখান থেকে পিছনে সরে গেল। আমি তাকে বললাম, কি হয়েছে? তখন সে বলল, আমি সাদা রঙের জামাটা খুঁজছি। আমি বললাম, সেটা তো আমি আয়রন করে বাথরুমে রেখে দিয়েছি। তখন ও বলল, তাহলে আমি স্নান করে নেই। ও স্নান করে কাপড় বদলাতে চলে গেল আর আমি চা বানাতে যাচ্ছিলাম। কিন্তু চা বানাতে যাওয়ার আগে আমি আলমারিতে দেখলাম যে আমার স্বামী কি করছিল। আমি সেই সমস্ত মহিলাদের মতো ছিলাম না যারা নিজের স্বামীর উপরে সন্দেহ করে, কিন্তু আমি নজর অবশ্যই রাখতাম। আমি দেখতে চাইতাম যে ও কি করছিল, তাই যে জায়গাতে ও খুঁজছিল আমি সেই জায়গার কাপড় সরালাম। কিন্তু এটা দেখে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো যে সেখানে অনেকগুলো 500 টাকার নোট ছিল। আমি গুনতে তো পারলাম না, কিন্তু সেখানে প্রায় 40-50 হাজার টাকা ছিল। আমি সেগুলো সেই জায়গাতে রেখে চা বানাতে গেলাম আর চা বানিয়ে নিজের স্বামীর কাছে এসে বসলাম। আমরা যখনই চা খেতে একসাথে বসতাম তখনই ও আমার প্রশংসা করত, নিজের ভালোবাসা প্রকাশ করত। এছাড়াও ও বাড়ি থেকে কাজে যাওয়ার সময় আমার সঙ্গে এমনভাবে কথা বলতো যেন দুবাইয়ে যাচ্ছে, আর যখন কাজ থেকে ফিরে আসতো তখন এমনভাবে মিলতো যেন 8-9 বছর পরে ফিরে এসেছে। তারপরে আমাকে জিজ্ঞেস করতো, তোমার কোন জিনিসের দরকার, আমি তোমার জন্য নিয়ে আসবো। যদিও ওর কাছে খুব বেশি টাকা থাকতো না, এই কারণে আমি না করে দিতাম যে আমার কিছুই দরকার নেই। এছাড়াও আমরা যখন চা খেতে বসতাম তখন ও আমার চোখের দিকে তাকিয়েই থাকতো আর এমন সুন্দর সুন্দর কথা বলতো যেমনটা সমস্ত মেয়েই শুনতে চায়। এতে আমার বিশ্বাস হয়ে গেছিল যে এই লোকটা আমার উপরে পাগল, এ আমাকে খুবই ভালোবাসে আর আমার ভালোবাসার জন্য সব কিছুই করতে পারে। এরপরে ও বলল যে, আমি জানি বাড়িতে খুবই অভাব, তুমি 6 মাস কোনোরকমভাবে এখানে কাটিয়ে দিয়েছো, কিন্তু বিশ্বাস করো সারা জীবন তোমাকে এভাবে কাটাতে হবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি খুব পরিশ্রম করে তোমার জন্য বড় দেখে একটা ঘর, গাড়ি আর সোনার গহনা বানাবো। আমি বললাম, আমি বাড়ি গাড়ি আর সোনার গহনা চাই না, ব্যাস এমন জীবন চাই যেখানে সব কিছু ঠিক থাকবে, কমপক্ষে কোনো অভাব থাকবে না, যা খেতে মন চাইবে সেটা পেয়ে যাব। আর ভগবান আমাদের সন্তান দিয়ে দিক, আর ছোট্ট দেখে একটা ঘর থাকুক যেটা নিজেদের হবে। ও বলল, তুমি এত ছোট স্বপ্ন দেখো না, তুমি তোমার স্বামীকে জানো না, আমি তোমার সমস্ত বড় বড় স্বপ্ন পূরণ করতে পারি। আমার মাথায় সেই টাকার ব্যাপারটা ছিল। আমার মনে হয়েছিল যে ও নিজেই আমাকে এই কথাটা বলবে, কিন্তু ও বলেনি, আমার কাছে এই কথাটা লুকাচ্ছিল। যদিও এখন বাড়িতে খাওয়া দাওয়ার অভাব ছিল না, ও আমার জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসতো, কখনো এটা নিয়ে আসতো তো কখনো ওটা। ও আমাকে নতুন কাপড় আর জুতো এনে দিয়েছে। আমাদের দিন খুব ভালো কাটছিল। এসব কারণে আমি এটাও জানতে পারলাম না যে সাপুরে আবার আমাদের গ্রামে এসেছে। আর যে মহিলারা বন্দা ছিল তারা যখন বরবাড়িতে থাকতো না তখন তারা সাপুরের কাছে চলে যেত। তাই আমিও ভাবলাম, যখন সবাই করছে তাহলে আমিও করে দেখি। আমার স্বামী আগে বেশিরভাগ সময় ফাঁকাই থাকতো, ও কখনো কাজ পেত তো কখনো পেত না। যখন ও কাজ পেত না তখন বাড়িতেই থাকতো, কিন্তু আজকাল ও সব সময় ব্যস্ত থাকতো। আমি বললাম, আজকাল তুমি প্রতিদিন কাজ পেয়ে যাও? তখন ও বলল, হ্যাঁ আমি প্রতিদিন কাজ পেয়ে যাই। আমি জিজ্ঞেস করলাম, এটা কিভাবে হয়ে গেল? তখন ও বলল যে কিছু মজদুর কাজ ছেড়ে দিয়েছে, তাই তাদের জায়গায় আমি কাজ করতে চলে যাই। এ কথা শুনে আমি বললাম, তাহলে তো এতে তোমাকে অনেক পরিশ্রম করতে হয়। তখন ও বলল, বিনা কষ্টে টাকা পাওয়া যায় না, কিন্তু যদি আমার স্বামী সারাদিন পরিশ্রম করত তাহলেও এত টাকা পেত না। এই টাকা তো তার পরিশ্রমের থেকেও বেশি ছিল। আগে যখনই ও কাজে যেত তখন ওর কাপড় নোংরা হতো, চুলে মাটি লেগে থাকতো, কিন্তু আজকে যখন আমি ওকে দেখলাম তখন হতবাক হয়ে গেলাম, কেননা ওর চোখে কাজল লাগানো ছিল। আমি মেয়ে মানুষ, তাই আমি জানতাম কোনটা কাজল আর কোনটা না, কারণ আমি সারা জীবন কাজল লাগিয়েছি। এই কাজল ওর চোখের নিচে লাগানো ছিল, কিন্তু যদি কাজল ওর মুখে লাগানো থাকতো তাহলে মামলা খুব গম্ভীর হতো, কেননা তার মানে ও কোনো মেয়ের কাছে গিয়েছিল যার কাজল ওর মুখে লেগে গেছে। আমি জিজ্ঞেস করলাম যে, তুমি কাজল লাগিয়েছো? তখন ও বলল, না আমি কেন কাজল লাগাবো, আমি কি মেয়ে মানুষ? তখন আমি বললাম, তাহলে এটা কি? তখন ও বলল, আজকে আমি যে জায়গায় কাজ করতে গেছিলাম সেখানে কিছু কয়লা পড়েছিল, মনে হয় সেগুলো উড়ে এসে আমার চোখে লেগে গেছে। আমি বললাম, খুবই অদ্ভুত কথা বলছো, দেখে মনে হচ্ছে কেউ খুব যত্ন করে লাগিয়েছে। ও বলল, ছাড়ো এসব কথা, কি সামান্য জিনিস নিয়ে উল্টোপাল্টা চিন্তা ভাবনা করছো, চলো আজকে আমি তোমাকে শপিং করাতে নিয়ে যাব। আমি বললাম, কিন্তু আমার তো কিছুই নেওয়ার নেই। তখন ও বলল, নিয়ে নাও, এখন আমার কাছে টাকা আছে। আমি বললাম, আমাকে কিছু এনে দিতে হবে না, বাড়ির অনেক কাজ বাকি আছে, সেগুলো করিয়ে নাও। তখন ও বলল, সেটাও হয়ে যাবে। একদিন আমার শাশুড়ি আমার স্বামীকে বলল যে, আমার মাথার দিব্যি তুই দ্বিতীয় বিয়ে কর, না হলে এই বউয়ের থেকে তোর সন্তান হবে না।
আমার শাশুড়ি ওর হাত নিজের মাথার উপরে রেখে দিল আর খুব বাজেভাবে কান্না করছিল। শাশুড়ি ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিল। এরকম অবস্থায় পড়লে পুরুষ কি করতে পারে, কেননা সে তো ওর মা ছিল। আমার স্বামীর মন দুঃখী হয়ে গেল। তারপরে ও বলল যে মা সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমার শাশুড়ি বলছিল যে কিছুই ঠিক হবে না, যখন তুই দ্বিতীয় বিয়ে করবি একমাত্র তখনই ঠিক হবে, এই মেয়ের থেকে কোনো মতেই তোর সন্তান হবে না। শাশুড়ির এই কথাটা নিজের জায়গায় ঠিকই ছিল, কেননা দোষ আমার মধ্যেই ছিল, আমার স্বামীর মধ্যে ছিল না। যখন আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন ডাক্তার বলেছিল যে আমার স্বামী একদমই ঠিক আছে, বরং ও সাধারণ পুরুষের থেকেও বেশি ভালো, কেননা ও শারীরিক পরিশ্রম করত, ওর সব কিছু ঠিক আছে, ওর মধ্যে কোনো দুর্বলতা নেই। কিন্তু সমস্যা আমার ভেতরে ছিল। না জানি এই জিনিসটা আমার শাশুড়ি কিভাবে জেনে গেছিল, হয়তো সে আন্দাজ করেছিল। আমার স্বামী তার কাছে কোনো প্রতিজ্ঞা না করে ঘরের মধ্যে চলে গেল, কিন্তু ও খুবই টেনশনে ছিল। আমি তখনই ভেবে নিলাম যে আমি এই সাপুরের কাছে যাব, কেননা সামনে আমি এই রাস্তাটাই দেখতে পাচ্ছি। যদি আমাকে সাপের কামড়ের কষ্ট সহ্য করতে হয় তাহলে করব, কিন্তু কমপক্ষে এই জীবনের সব কিছু ঠিক তো হয়ে যাবে। আমার স্বামীর কাজ ধীরে ধীরে ভালো চলছিল, তাই বাড়িতে সমস্ত জিনিসপত্র আসছিল, তাই এখন বাড়িতে খুশি আসা উচিত। কিন্তু বাড়িতে যদি খুশি না থাকে তাহলে অন্য কোনো খুশিতে কোনো পার্থক্য পড়ে না। আপনার কাছে দুনিয়ার সমস্ত জিনিস আছে কিন্তু সন্তান নেই, তাহলে আপনার দুনিয়ার কোনো জিনিসই ভালো লাগবে না। আজকে আমি এটাও জানতে পারলাম যে যে মহিলা সবার আগে সেই সাপুরের কাছে চিকিৎসা করিয়েছে তার সন্তান হতে যাচ্ছে। এই খবর শুনে আমার উৎসাহ আরও বেড়ে গেছে। তাই আমি আমার বন্ধুকে বললাম যে আমাকেও সাপুরের সঙ্গে দেখা করতে হবে। আমার বান্ধবী বলল সেখানে যারা যায় তারা মুখ লুকিয়ে যায় আর কাজ করিয়ে ফিরে আসে, তাই তুইও মুখ ঢেকে চলে যাস। আমি বললাম হ্যাঁ, যদি এরকম হয় তাহলে ঠিক আছে, আমিও চলে যাব। আমি মনে মনে ভাবলাম যে আমি নিজের স্বামীকে বলি, কিন্তু ও এই সমস্ত ব্যাপারে এমনিতেই খুব রেগে যেত। ও বলতো যে আমি ছাড়া কেউ যেন তোমাকে না দেখে। তাহলে এটা কিভাবে সম্ভব ছিল যে আমি পরপুরুষের কাছে যাব আর ও সেটা মেনে নেবে? আমি ভাবলাম আমাকে তো শুধু সাপের থেকে কাটাতে হবে, আর কিছুই করতে হবে না। এই কারণে আমি ওকে কিছুই বলিনি, আর আমি সেই সাপুরের কাছে চলে গেলাম। আমি খুব অস্বস্তিতে ছিলাম, কিন্তু ভেতরে ঢুকে যে দৃশ্য দেখলাম তাতে আমি হতভম্ব হয়ে গেলাম, কেননা ভেতরে যে বসেছিল সে অন্য কেউ নয়, বরং আমার স্বামী। মেয়েরা নিজের স্বামীকে চিনেই নেয়, তাতে সে দুনিয়ার যে কোনো ভেষ ধরে থাকুক না কেন। ও একটা সাপুরিয়ার রূপ ধরেছিল। আমি ওকে বললাম এসব কি হচ্ছে, কি করছো তুমি এখানে? ও বলল তুমি এখানে কি করছো? এর মানে হলো তুমি পরপুরুষের সঙ্গে দেখা করার জন্য এসেছো। আমি বললাম কিন্তু তুমি তো পরপুরুষ না, তুমি তো আমার স্বামী, আর তুমি এখানে কি করছো? এ সময় তো তুমি লোকের বাড়িতে কাজ করতে যেতে, তাহলে এসব কি? ও বলল আমি সেটাই করছি যাতে আমাদের অবস্থা ভালো হয়। আমি সেই মহিলাদের উপকার করছি আর তার বদলে এত টাকা পাচ্ছি। আমি বললাম কিভাবে চিকিৎসা করছো? তখন ও আমাকে এমন একটা কথা বলল যে আমি কান্না করা শুরু করে দিলাম আর বললাম তোমার এই জিনিসটা নিয়ে রাগ হয়েছিল যে আমি কেন পরপুরুষের কাছে চিকিৎসা করাতে এসেছি, আর তুমি এই অসহায় মেয়েদের সাথে এইসব করছো। ও বলল দেখো এই মহিলাদের ডিভোর্স হয়ে যাবে, এদের সংসার নষ্ট হয়ে যাবে, এর থেকে তো ভালো আমি এদের সাথে এইসব করছি, কমপক্ষে এদের সংসার তো বেঁচে যাচ্ছে। আমি বললাম এটা কি ধরনের অদ্ভুত কথা বলছো তুমি? একটা ক্ষতকে ঠিক করার জন্য তাদের গায়ে আর একটা ক্ষত লাগিয়ে দিচ্ছ। আমি আমার স্বামীর উপরে রেগে নিজের বাবার বাড়িতে চলে গেলাম, আর পুরো 1 বছর আমি ফিরে আসিনি। তারপরে ও আমার কাছে প্রতিজ্ঞা করলো যে ও এই কাজ আর কখনো করবে না। তখন আমি ফিরে এলাম। ডাক্তার যখন আমার স্বামীকে বলেছিল যে সে একদমই ঠিক আছে, বরং সাধারণ পুরুষের থেকেও সে বেশি ঠিক আছে, তখন এই কথাটা ওর মাথায় বসে গেছিল, আর এই সুযোগটা কাজে লাগিয়ে ও নিজের ইনকামের রাস্তা বের করে নেয়। ওর কাছে যে মহিলারা আসতো তাদের ও অজ্ঞান করে সেই সব করতো যেটা স্বামী স্ত্রী নিজেদের সাথে করে। কিন্তু যখন আমি 1 বছর ওর উপরে রেগে থাকলাম তখন ও সঠিক রাস্তায় ফিরে আসে, আর ও আমার কাছেও ক্ষমা চেয়ে নিল। যদি মানুষ নিজের একটু বুদ্ধি ব্যবহার করে তাহলে সহজেই সত্যতার গভীরে পৌঁছাতে পারে। আমি বাড়ি ফিরে আসার পরে নিজের স্বামীর ভুলগুলোকে ক্ষমা করার চিন্তা করছিলাম, কিন্তু হৃদয়ে কিছুটা ঘৃণা আর দুঃখও ছিল। কিন্তু যখন আমি দেখলাম যে ও এখন সত্যিই বদলে গেছে, তখন আমার বিশ্বাস ছিল যে আমার জীবনে খুশি ফিরে আসবে। আমার স্বামী এখন সমস্ত সময় আমার খুশির খেয়াল রাখত। এই সব কিছু দেখে আমার অনুভব হলো যে ও বুঝতে পেরেছে যে ওর ভুল কী ছিল। এর 6 মাস পরে ভগবানের কৃপায় আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। এরপরে আমি আমার স্বামীর ভুল ক্ষমা করে দিয়েছি, আর একে অপরের হাত ধরে একসাথে চলার প্রতিজ্ঞা করেছি। এখন আমার একটা ছেলে হয়েছে, আর এখন আমরা একসাথে শান্তিতে আর সুখে জীবনের নতুন অধ্যায় শুরু করেছি। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ বন্ধুরা।